নমস্কার, সকলকে স্বাগতম আবারও এক নতুন ভিডিওতে। তোমরা যারা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা WBH টেস্ট পেপারের অঙ্কের যে সাজেশন রয়েছে সেই সাজেশনের MCQ প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করব। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো ডাউট থেকে থাকে সেটি কমেন্ট বক্সে জানাবে। প্রথম প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বার্ষিক 2% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত? মূলধনের পরিমাণের সূত্র হলো P = 100I বাই TR, যেখানে I হলো সুদ, সুদ আমাকে বলে দিয়েছে PNR বাই 25, সময় আমাকে বলে দিয়েছে n এবং সুদের হার বলে দিয়েছে 2R। এবার আমি যদি কাটাকাটি করি, 25 4 100, আর কেটে গিয়েছে, 2 দিয়ে কাটলে 2, তো আমার উত্তর হয়ে গেল 2p টাকা। এটি হলো অপশন এ। দ্বিতীয় প্রশ্নটি স্ক্রিনে রয়েছে, 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত? সরল সুদের হারের সূত্র হলো R = 100I বাই P ইন্টু টি। এখানে আমি 100 সুদ বলেছে আসলের 1/5, তো আসল তার সঙ্গে গুণ 1/5, নিচে আসল, সময় আমাকে বলেছে 5 বছর, পি কেটে দিয়েছি। এই 5-এর সঙ্গে 100 যদি আমি কাটি, 5 দিয়ে 10 0, 5-এর সঙ্গে কাটলে 4, উত্তর হয়ে গেল 4%। তো সঠিক উত্তর হবে অপশন এ। আর তোমরা যারা যারা সরল সুদের সূত্র জানো না, আমি সূত্রটি লিখে দিচ্ছি। সরল সুদের ক্ষেত্রে I = PTR বাই 100 হয়ে থাকে, যেখানে P হলো আসল, T হলো সময়, R হলো সুদের হার। যখন আমি সুদ বের করব তখন PTR বাই 100, যখন আমি আসল বের করব তখন 100I বাই TR, যখন আমি সময় বের করব তখন হবে 100I বাই PR, আর যখন আমি R বের করব 100I বাই PRT। এই সূত্রগুলি তোমরা যদি মনে রেখে দাও, তোমরা ডিরেক্ট এখানে ভ্যালু বসিয়ে অঙ্কগুলি করে নিতে পারবে। এর পরের প্রশ্নটি রয়েছে, বার্ষিক 10% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? প্রথমে আমি সরল সুদ বের করছি। সরল সুদে কি হবে, মনে করি মূলধন ছিল 100 টাকা, প্রথম বছরে হয়ে গেছে 110 টাকা, তারপরে বছর আবার যদি 10 টাকা বাড়ে হবে 120 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে, প্রথম বছরে তো 100 টাকাটি 110 টাকাই হবে, তারপরের বছর কি হবে 100 টাকাই হবে 110, যেহেতু এখন মূলধন চেঞ্জ হয়ে গেছে তো 110-এ কত, 0 0 যদি আমি কেটে দেই এটা হলো 121 টাকা। তো এই ক্ষেত্রে সুদ হয়ে যাচ্ছে আমার 20 টাকা, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ হয়ে যাচ্ছে 21 টাকা। তবে অনুপাত কত হবে, তাহলে অনুপাত হয়ে যাবে 20:21। আমার অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোনো অংশীদারি কারবারে 2 বন্ধুর মূলধনের অনুপাত 3:4 হলে তাদের লাভ্যাংশের অনুপাত 4:3 হলে তাদের মূলধন নিয়োগের সময়ের অনুপাত কত? তো আমরা মূলধনের অনুপাতের সঙ্গে যদি সময়ের অনুপাতগুলি গুণ করি তবে লাভের অনুপাত পাবো। তো আমি এখানে মূলধনের প্রথম অনুপাত আছে 3, আমি সময় জানি না, আমি ধরে নিয়েছি সময় x, আর 4-এর সঙ্গে আমি সময়টা ধরে নিয়েছি y, তাহলে আমি লাভ্যাংশের অনুপাত পাবো, যেটি প্রশ্নে দেওয়া আছে 4:3। তো এখান থেকে x:y কত হবে আমাকে বের করতে হবে। 3x মানে y, তো এখানে 4/3, এখান থেকে আমি y পাচ্ছি 4/3, এই পাশেরগুলো যদি ওই সাইডে চলে যায় তো কি হয়ে যাবে, উল্টে যাবে। এই সাইডেরগুলো ওই সাইডে গেলে উল্টে যাবে, উল্টে গেলে এটা হয়ে যাবে 4/3, তো গুণ করলে 16, নিচে 9, তো অনুপাত হয়ে যাবে 16:9। অপশন সি হলো
সঠিক উত্তর। পরের প্রশ্নটি একই রকম, দুই ব্যক্তি কোনো ব্যবসায় এক্স টাকা এবং ওয়াই টাকা যথাক্রমে এ একক এবং বি একক সময়ের জন্য বিনিয়োগ করলে লাভ্যাংশের অনুপাত কত? আমরা বলেছিলাম লাভ্যাংশের অনুপাত পেতে হলে মূলধনের সঙ্গে সময়ের এককগুলিকে গুণ করে দিতে হবে। তো উত্তর হয়ে যাবে এক্স তার সঙ্গে এ গুণ অনুপাত চিহ্ন ওয়াই তার সঙ্গে বি গুণ। সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্নটি হলো পরিবর্তনশীল সুদের হারে N1 বছরের সুদের বার্ষিক হার R%, পরবর্তী N2 বছরের জন্য সুদের হার R2% হলে পি টাকার সববৃদ্ধি মূলের পরিমাণ কত? আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে জানি A ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এখানে আর হলো সুদের হার, এখানে যেহেতু বলেছে 2 বছরের জন্য বা প্রথম N1 বছরের জন্য পরবর্তী N2 বছরের জন্য, তো আমাকে সময়ের এখানে একবার N1 হবে একবার N2 হবে। আর সুদের হারও কিন্তু চেঞ্জ হয়েছে, একবার R1 একবার R2। তো আমাকে দেখতে হবে কোথায় আছে, অপশন বি হলো সঠিক উত্তর। এখানে R1 বাই 100 টু দি পাওয়ার N1 আর প্লাস R2 বাই 100 টু দি পাওয়ার N2। এটার উত্তর হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্নটি হলো 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কেমন হবে? বীজদ্বয়ের প্রকৃতি জানার জন্য আমাকে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বের করে দেখতে হবে এটি কেমন হবে। তো বি এর জায়গায় আমার দেওয়া আছে -7, আমি -7 তার স্কোয়ার করে দিলাম, -4 এর মান দেওয়া আছে 2 বসালাম, সি এর মান দেওয়া আছে 9 বসালাম। তো এখানে হচ্ছে 49 মাইনাস 72, এটা -22 হচ্ছে। -22 মানে কি এটা শূন্যর থেকে ছোট। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান শূন্যর থেকে ছোট হয় তবে বীজগুলি হবে অবাস্তব। তো অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। আর যদি এর মান শূন্যর থেকে বড় হতো তবে হতো বাস্তব ও অসমান। পরের প্রশ্ন এ এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত কখন হবে? যদি বলে বীজগুলি সমান ও বিপরীত চিহ্নযুক্ত তখন মনে রাখতে হবে মাইনাস বি বাই এ হবে 0। এখানে মাইনাস বি, বি এর মান কত দেওয়া আছে? বি এর মান দেওয়া আছে এ বি সি, আর এর জায়গায় কি দেওয়া আছে? এর জায়গায় এই দেওয়া আছে। তো সমান সমান 0। এটি যদি আমি সমাধান করি তাহলে কি পাচ্ছি? এ বি সি সমান সমান 0। আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন 5x স্কোয়ার মাইনাস 11x প্লাস কে ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ দুই পরস্পরের অনন্যক হলে কে এর মান কত? পরস্পরের যদি অনন্যক হয় বীজগুলির মান তবে মনে রাখতে হবে সি বাই এর মান হবে 1। এখানে সি এর জায়গায় আছে কে এবং এর জায়গায় রয়েছে 5 ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমি কি পাচ্ছি? কে ইকুয়ালস টু 5 একের সঙ্গে গুণ হয়ে গেলে 5 একে 5। আমার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি। পরের প্রশ্নটি হলো -2 প্লাস √3 এর অনুবন্ধীকরণের মান। যখন তোমরা দেখবে অনুবন্ধীকরণই রয়েছে তখন কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র রুট যুক্ত যে সংখ্যাটি রয়েছে তার সামনের চিহ্নটিকে বদলে দিতে হবে। +√3 রয়েছে, আমি এটি করে দিলাম -√3। কিন্তু এখানে সামনের বা পেছনের সংখ্যার কোনো চিহ্নের পরিবর্তন করা যাবে না। তো আমার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে অপশন এ। পরের প্রশ্ন আমাকে বলে দিয়েছে দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হলে, যদি একটি বীজ শূন্য বলে দেয় শুধুমাত্র যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে শূন্য বসিয়ে দেবো। তাহলে প্রথমটি শূন্য বললে এটি শূন্য হয়ে গেল, পরেরটিও শূন্য হয়ে গেল, শুধু পড়ে থাকলো সি ইকুয়ালস টু 0। তো আমার এই দুটো শূন্য হওয়ার জন্য সি সমান সমান শূন্য হচ্ছে। কোন অপশন রয়েছে? অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন y মাইনাস জেড সমানুপাতিক 1/x এরকম দেওয়া রয়েছে। আমরা কি করব? শুধুমাত্র সমানুপাতিক চিহ্নটাকে সমান সমান করে দিয়ে একটা ধ্রুবক নেব। প্রথমটিতে নিয়েছি k1, পরেরটিতে নিয়ে নিচ্ছি আমরা k2 এবং তারপরেরটিতে নিয়ে নিলাম আমরা k3। এবার এখান থেকে k1 এর মান কত? k1 এর মান x দিয়ে যদি গুণ করি xy মাইনাস xz, আর এখান থেকে k2 এর মান কত হবে? yz মাইনাস xy, আর এখান থেকে k3 এর মান কত হবে? xz মাইনাস yz।
তো আমাদের যদি ভেদ ধ্রুবক তিনটার সমষ্টি বের করি অর্থাৎ k1 প্লাস k2 প্লাস k3, আমাকে ডান দিকে সবগুলো যোগ করে দিতে হবে। সবগুলো যদি আমি যোগ করে দিই তখন দেখা যাবে সব কাটাকাটি চলে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে পড়ে থাকছে 0। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। যাদের মনে হচ্ছে ভিডিওটি স্পিড হয়ে যাচ্ছে তোমরা ভিডিওটিকে পজ করে করে কিন্তু এগুলি খাতায় লিখে নেবে। পরের প্রশ্নটি হলো 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়ালস টু 12xy হলে x ইস টু y এর মান কত? প্রথমে আমি এটিকে পূর্ণ বর্গাকারে সাজানোর চেষ্টা করি। 2x তার হোল স্কোয়ার আমি এটাকে লিখতে পারি, এটি হলো 3y তার হোল স্কোয়ার, আর 12টা যদি এদিকে চলে আসে তো মাইনাস হবে 2ab আকারে সাজানো গেল। a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। এখান থেকে 2x মাইনাস 3y ইকুয়ালস টু 0, 2x ইকুয়ালস টু 3y। তো এখান থেকে x বাই y কত হচ্ছে 3, 2 ওইদিকে চলে গেলে নিচে, আমার উত্তর হয়ে যাবে 3:2। সঠিক উত্তর হলো অপশন ডি। পরের প্রশ্ন a:b দেওয়া আছে, b:c দেওয়া আছে। যদি এমন দেওয়া থাকে তবে আমাকে b এর অনুপাতগুলিকে কিন্তু সমান বানাতে হবে। প্রথমটিতে a অনুপাতগুলিকে আমি বাই আকারেও লিখতে পারি, মানে a/b দেওয়া আছে 2/3, আর এখানে b/c দেওয়া আছে 4/5। আমাকে b এর অনুপাতগুলিকে সমান বানাতে হবে। তার জন্য কি করব, এখানে b দেওয়া আছে 4, এখানে b দেওয়া আছে 3, আমি একে 4 দিয়ে গুণ করে দিই দুই দিকে, আর একে 3 দিয়ে গুণ করে দিই দুই দিকে। তো এখানে হয়ে গেল এটা 8/12, আর এখানে হবে 12/15। এবার আমি তিনটাকে একসাথে লিখতে পারি, a:b:c হয়ে গেল 8:12:15। এবার আমাকে বলে দিয়েছে a প্লাস b প্লাস c সমান সমান 0। তাহলে আমি a প্লাস b প্লাস c 0 নয় 35 বলে দিয়েছে, 35। তো এখানে যদি অনুপাত দেওয়া থাকে আমি অনুপাতগুলির সঙ্গে একটি ধ্রুবক গুণ করে নিতে পারি। a এর মান 8কে, b এর মান 12কে, c এর মান 15কে সমান সমান 35। এখান থেকে 35কে সমান সমান 35, অর্থাৎ কে এর মান আমরা পেয়ে যাচ্ছি 1। তাহলে আমাকে কি বের করতে বলেছে, a কিউব প্লাস a কিউব ইস টু বি কিউব ইস টু সি। a কিউব মানে এর মান কত, এর মান হয়ে গেল 8, তাহলে 8-এর কিউব, b মানে 12, 12 এটা স্কোয়ার ছিল স্কোয়ার, আর সি এর মান হলো 15। তো 8-এর কিউব 512, 12-এর স্কোয়ার 144, আর 15। এটি কোন অপশনে রয়েছে, অপশন বিতে। সঠিক উত্তর হয়ে গেল আমার অপশন বি। আমরা পরের প্রশ্নটি দেখি, এবি এবং সিডি সমান্তরাল জ্যা প্রত্যেকটির দৈর্ঘ্য হলো 16 সেমি, আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি। তো একটা যদি বৃত্ত বানাই, এই একটা বৃত্ত, আমাকে বলেছে সমান্তরাল জ্যা, অর্থাৎ একটা যে এবি যদি এমন হয়, আরেকটা যে হবে সিডি এমন, এবং বলে দিয়েছে বৃত্তের ব্যাসার্ধ 10, জ্যাগুলির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। যদি আমি এটা যুক্ত করে দিই, গোটাটা হচ্ছে 16, তাহলে এই পার্টটা কত হলো 8, ব্যাসার্ধটা আমাকে বলে দিয়েছে 10, মানে এটা 10। তাহলে আমার এটা কত বের করে নিতে হবে। এটা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা সমান সমান কি হয়, বা লম্ব স্কোয়ার সমান সমান, আমি ডিরেক্ট লম্ব বের করে দিচ্ছি, লম্ব স্কোয়ার, লম্ব সমান সমান অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার। তার মানে এখানে অতিভুজ হলো 10, 10-এর স্কোয়ার মাইনাস 8-এর স্কোয়ার। এটা সমাধান করলে পাবো 100 মাইনাস 64 রুট 36, আর রুট 36 হলো 6। তাহলে এই মানটা হলো 6, এবং এদিকে আরও আছে, এটাও হবে 6।
তো টোটাল দূরত্ব কত হয়ে গেল? টোটাল হয়ে গেল 12। তো আমার সঠিক উত্তর হবে 12 সেন্টিমিটার, অপশন এ। পরের প্রশ্নটি হলো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এডি আর বিসি সমান্তরাল, কোণ এবিসি 65 ডিগ্রি হলে বিসিডি এর মান কত? তো প্রথমে আমরা একটা বৃত্ত বানিয়ে নিই, যেখানে এডি আর বিসি বলে দিয়েছে সমান্তরাল। আমাকে এবিসি কোণ দিয়েছে 65 ডিগ্রি, জিজ্ঞেস করেছে বিসিডি কোণের মান কত। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে এটি যদি 65 হয়, এটা হবে 115, কারণ 65 আর 115 যোগ করলে 180 হয়। আবার দুটি রেখা যদি সমান্তরাল থাকে, তবে ভেতরের দিকে যে কোণগুলি থাকে এদের সমষ্টি হয়ে থাকে 180। তো কোণ ডি আর কোণ সি এর সমষ্টি হবে 180, তবে এই কোণটি কত হবে? এই কোণটি হয়ে যাবে 65 ডিগ্রি, কারণ 180 থেকে 115 বিয়োগ করলে 65 হয়। সঠিক উত্তর হবে আমার বি। এরপরে প্রশ্নটি বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলে। তো একটি বৃত্ত আছে, এর মধ্যে চতুর্ভুজ রয়েছে এ বি সি ডি। আমার বলে দিয়েছে এবি বাহুটিকে আমি বর্ধিত করে দিয়েছি এক্স পর্যন্ত। এক্স বিসি বলে দিয়েছে 82 ডিগ্রি, এক্স বিসি এই কোণটা 82 ডিগ্রি। এডিবি বলেছে 47 ডিগ্রি, এডিবি এই কোণটি বলে দিয়েছে 47 ডিগ্রি। তবে বলেছে বিএসি এর মান কত? বিএসি অর্থাৎ এই কোণটির মান আমাকে জিজ্ঞেস করেছে কত হবে। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে যদি একই বৃত্তের অংশের মধ্যে যতগুলি কোণ হবে সবগুলির মান সমান হবে। তো এই কোণটি যদি 47 হয়, এই কোণটিও কত হবে? 47 ডিগ্রি, কারণ দুটি এবির মধ্যে অবস্থিত আছে। তো আমরা জানি আবার একটা ত্রিভুজের যদি কোনো একটা বাহুকে বর্ধিত করে দেওয়া হয়, বাইরের দিকের কোণটা ভেতরের দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান হয়। তো আমার কি করতে হবে? এখানে 82 থেকে 47 যদি বিয়োগ করে দেই, তাহলে আমরা পাচ্ছি 35। তো আমার এই কোণটি হবে 35 ডিগ্রি, কারণ এই দুটির যোগফল 82 সাথে সমান হবে। তো সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। পরের প্রশ্ন, দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কত? আমার যদি এরকম দুটো বৃত্ত থাকে, এদের মধ্যে আমরা সাধারণ স্পর্শক কটা বানাতে পারবো? এখান থেকে একটা, এইভাবে একটা যেটা টাচ করবে, আর এইভাবে হবে একটা, এইভাবে হবে একটা। টোটাল আমরা বা সর্বোচ্চ 4টে বানাতে পারবো, মানে 4টার থেকে কমও হতে পারে আর 0 থেকে বেশি হতে পারে। এটি হলো অপশন এতে রয়েছে। তো পরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, ও কেন্দ্র বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। আমরা জানি জ্যাগুলি যদি কোনো একটা বিন্দুতে একে অপরকে ছেদ করে, তবে সেই বাহুগুলির অনুপাত কিন্তু একই হয়। এবার আমাকে জানতে চেয়েছে পিবি এর মান। পিবি অর্থাৎ এই বাহুটা কত হবে। যেমন সিডি জ্যার মধ্যে গোটাটা যদি হয় 5, তার মধ্যে এইটুকু হচ্ছে 2। তেমন এবি জ্যায়ের গোটাটা যদি হয়ে থাকে 7, তাহলে উপরের এইটুকু অংশ কত? 7 দিয়ে আমি গুণ করে দিলাম, এটা হলো 14/5, আর এটাকে ভাগ করে দিলে হচ্ছে 2.8। তো সঠিক উত্তর হয়ে গেল কিন্তু অপশন বি, 2.8 সেন্টিমিটার। পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, tan θ প্লাস cot θ ইকুয়ালস টু 2 হলে। তো এখানে tan θ cot θ মানে কি 1/tan θ ইকুয়ালস টু 2। ভগ্নাংশের যদি যোগ বিয়োগ করি, এটা tan θ, আর এটা গুণ করলে হয়ে যাবে tan স্কোয়ার θ প্লাস 1, এখানে 2। তাহলে পাচ্ছি আমরা tan স্কোয়ার θ প্লাস 1, আর এটা গুণ হয়ে গেলে 2 tan θ। তাহলে যদি এই সাইডে নিয়ে চলে আসি, tan স্কোয়ার θ মাইনাস 2 tan θ, এটা 1 এখানে লিখতে পারি, 1টাকে 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে আমার এটা সূত্র পড়ে যাচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের। তো tan θ মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0।
এখান থেকে টেন থিটা সমান সমান হয়ে গেল 1। তো থিটার মান কত হয়ে যাবে, কারণ 45 ডিগ্রির মান হচ্ছে 1, তো থিটার মান হয়ে গেল 45 ডিগ্রি। এবার আমাকে প্রশ্নে বলে দিয়েছে 13 থিটা প্লাস কট 13 থিটা। তো এবার 45 ডিগ্রি মান তো 1, তো 1-এর উপরে 13, কট 45 ডিগ্রি মানও 1, এরও উপরে 13। তো একের উপরে যতই থাক এটা এক আর একই হবে, উত্তর হয়ে গেল 2। তো সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন বলে দিয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে সাইন থিটা সমান সমান মাইনাস কস থিটা ওইদিকে চলে গেলে হয়ে যাবে প্লাস কস থিটা। তো সাইন থিটার কস থিটার ভ্যালু একই, শুধুমাত্র থিটার মান যদি 45 ডিগ্রি হয় তবে এদের মান কি হয়, একই হয়। সাইন 45 ডিগ্রির মানও যা, কস 45 ডিগ্রিরও মানও তাই। তাহলে আমি এখানে 1/sec এটা 45 বসালাম, যেহেতু থিটার মান 45, আর এখানে কোসেক 45 ইকুয়াল টু এক্স। 1/sec 45-এর মান √2, তো 1/√2, এটার মান 1/√2 এক্স। তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু হচ্ছে আমরা বলতে পারি 2/√2। তাহলে এটাকে করণী করলে √2 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, তাহলে এখানে 2 √2 2 ক্যান্সেল হলো, উত্তর হয়ে গেল আমার √2। অপশন বি হলো সঠিক উত্তর। তোমরা যারা যারা লিখতে পারছো না তোমরা ভিডিওটিকে কিন্তু পজ করে লিখে নেবে। পরের প্রশ্ন বলে দিয়েছে 10a ইন্টু 10b ইকুয়ালস টু 10 45 ডিগ্রি। এবার 10a ইন্টু 10b, 10 45 ডিগ্রির মান কত, 1। 1 কত কত গুণ করে হতে পারে, 1 আর 1 গুণ করে 1 হতে পারে। তো 10 কত ডিগ্রির মান, 1, 10 45 ডিগ্রির মান। তো আমি এখানে a এটাকে 45 বলতে পারি, b এর মানও 45 বলতে পারি। তাহলে আমার সাইন a প্লাস b কত হবে, সাইন a প্লাস b অর্থাৎ সাইন 45 প্লাস 45 করলে 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি মান হয়ে গেল 1। তো আমার সঠিক উত্তর হলো অপশন সি 1। একই রকমভাবে পরের প্রশ্নে দেওয়া আছে সাইন 3 আলফা প্লাস কস 2 বিটা ইকুয়ালস টু 2। তো এই ক্ষেত্রেও সেম একই রকমভাবে আমরা করতে পারি সহজ পদ্ধতিতে। 2 কখন হতে পারে, 1 আর 1 যোগ করে, তার মানে সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে 3 আলফা এখান থেকে 90 পেলাম, আর এখান থেকে 2 বিটা, সরি, আর এখান থেকে 2 বিটা। কস কত ডিগ্রির মান 1, 0 ডিগ্রির মান 1, তাহলে 0 বসালাম। এখান থেকে আলফা হচ্ছে 30, আর এখান থেকে বিটা হয়ে গেল 0। তবে আমার এখানে প্রশ্নে বলে দিয়েছে সাইন 3 বিটা, অর্থাৎ সাইন বলে দিয়েছে সাইন 3 বিটা, 3 বিটা অর্থাৎ 3 ইন্টু 0, তো এটা 0ই হয়ে যাবে। আর কস 2 আলফা, আলফার মান যেহেতু 30, তাহলে হয়ে গেল কস এটা 60 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রির মান তো 0, আর কস 60 ডিগ্রির মান হয়ে গেল আমার 1/2। তো উত্তর হবে মাইনাস হাফ। সঠিক উত্তর অপশন এ। পরের প্রশ্ন বলে দিয়েছে 10 থিটা প্লাস π/4 এর মান বৃহত্তম কখন হবে। তো আমরা জানি 10 90 ডিগ্রির মান কিন্তু সব থেকে বড়, যেটা আমরা অসংজ্ঞাত বলে থাকি। 10 90 মানে আবার 10 π/2, কারণ পাই মানে 180, 180কে 2 দিয়ে ভাগ করলে 90 হবে। এখান থেকে আমি যদি 10 10 ক্যান্সেল করে দিই তাহলে থিটা ইকুয়ালস টু π/2, এটা π/4 ছিল, এটা মাইনাস হয়ে যাবে π/4, এটা বিয়োগ করলে হবে কত, π/2। সঠিক উত্তর হলো আমার অপশন এ। পরের প্রশ্ন, দুটি ঘনকের আয়তনের অনুপাত যদি 1:27 হয়, আয়তন মানে কিউবে দেওয়া আছে, অর্থাৎ 1 তো 1-এর কিউব, 27 কার কিউব হয়, 27 হয় 3-এর কিউব, তো আমি এখানে 3-এর কিউব দিলাম।
এবার আমাকে জিজ্ঞেস করেছে ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফল মানে মনে রাখতে হবে স্কোয়ার করতে হবে, তো 1 এর স্কোয়ার আর এখানে 3 এর স্কোয়ার, তো 1 এর স্কোয়ার করলে হবে 1, 3 এর স্কোয়ার করলে হবে 9। উত্তর হয়ে যাবে কিন্তু আমার 1:9। এটা আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস বললাম না, এমসিকিউ ছিল, তাই সহজভাবে কিভাবে করা যায়। যদি ক্ষেত্রফল বলে তাহলে আমাদেরকে স্কোয়ার করতে হবে, যদি বলে আয়তন তবে আমাকে কিন্তু কিউব করতে হবে। পরের প্রশ্ন বলে দিয়েছে একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 25 সেন্টিমিটার, সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 481। আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি যদি তিনটিকে এ বি আর সি ধরে নিই, এদের সমষ্টি দেওয়া আছে কিন্তু 25 সেন্টিমিটার। আর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এটা আমার বলে দিয়েছে 481। আমাকে জিজ্ঞাসা করেছে আয়ত ঘনকের মধ্যে সর্ববৃহৎ দণ্ড, মানে একটা আয়ত ঘনক যদি থাকে এমন সব থেকে বড় দণ্ড কোথায় রাখা যাবে? সব থেকে বড় দণ্ড রাখা যায় কর্ণ বরাবর। কি বরাবর? কর্ণ। আর কর্ণের সূত্র হলো √a² প্লাস b² প্লাস c²। আর a² প্লাস b² প্লাস c² সূত্র হলো a প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এবার যদি আমি মানগুলো বসিয়ে দিই, এটির মান হলো 25, তাহলে 25² আর এর মান 481। 25² হয়ে যাবে আমার 625, তার থেকে বিয়োগ করতে হবে 481, বিয়োগ করলে হয়ে যাচ্ছে 4 1 4 4 144, মানে 12 এটা হয়ে গেল 12 একক। তাহলে আমার সঠিক উত্তর হলো অপশন এ, 12 একক। আবারও বলছি, তোমরা যারা যারা সাথে সাথে লিখতে পারছো না, তোমরা কিন্তু ভিডিওটি পজ করে লিখে নেবে। পরের প্রশ্নতে চলে যাই আমরা। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r এবং উচ্চতা 2r হলে চোঙের মধ্যে যে সর্ববৃহৎ গোলক রাখা যাবে, অর্থাৎ এমন যদি একটা চোঙ থাকে, এই চোঙের মধ্যে সব থেকে বড় গোলক কি বরাবর রাখা যাবে? এই চোঙের যে ভূমির যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধেরই একটা গোলক রাখা যাবে। তাহলে চোঙের ব্যাসার্ধ বলে দিয়েছে আর, গোলকের ব্যাসার্ধ হয়ে যাবে কিন্তু আর, সেই গোলকের ব্যাস কত হবে? ব্যাস কত হবে এদিকে আর হলে এটাও আর, 2r। আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2r। এবার আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নে বলে দিয়েছে 8 সেমি ব্যাস বিশিষ্ট একটা শঙ্কুর শীর্ষকোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই যে শঙ্কুর উপরে কোণটা, এটা বলে দিয়েছে 90 ডিগ্রি আর ব্যাস বলে দিয়েছে 8, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে যার অতিভুজ হলো 8 আর তির্যক উচ্চতাগুলো আমি x ধরে নিলাম, তো এটা x হলে এটাও হবে, কারণ শঙ্কুর সাইডগুলো একই থাকবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হবে? x² প্লাস x² ইকুয়ালস টু 8 এর স্কোয়ার, কারণ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। এখান থেকে 2x² ইকুয়াল হয়ে গেল 64, তাহলে x² হলো 64/2 মানে 32। তাহলে x এর মান কত হয়ে যাবে? √32 মানে 4 গুণ 4, 4 4 16, 2 32। তাহলে দুটো 4 বললে একটা 4 বাইরে আসলো, 4√2। তো এটা হবে অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, 1 সেমি বাহু বিশিষ্ট তিনটি ঘনককে পাশাপাশি জুড়লে যে আয়তঘন তৈরি হবে তার কর্ণের দৈর্ঘ্য কত? অর্থাৎ এরকম যদি আমরা তিনটা ঘনক একসাথে জুড়ে দিই, তো কর্ণ কত হবে? কর্ণ হলো √a² প্লাস b² প্লাস c²। এই ক্ষেত্রে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 3, তাহলে 3 এর স্কোয়ার, কিন্তু প্রস্থ আর উচ্চতা একই থাকছে, কারণ এদিকে 1 আর উপর দিকেও 1, এদিকে হয়ে গেছে 3, তাহলে 1² প্লাস 1², ওটা হলো 3 3 9 যোগ 1 যোগ 1 মানে √11। অপশন ডি হলো সঠিক উত্তর। পরের প্রশ্নটি বলে দিয়েছে x1, x2, x3, x 101 চলরাশিগুলি ঊর্ধ্বক্রমে থাকলে মধ্যমা কত হবে? আমরা মনে রাখবো, যদি শেষের সংখ্যাটি বিজোড় সংখ্যা হয়, বিজোড় হলে কি করতে হবে?
তার সঙ্গে 1 যোগ করে দিতে হবে এবং 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 101 তার সঙ্গে যদি আমি 1 যোগ করি মানে 102 হচ্ছে, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 51। 51তম যে পদটা সেটি হবে উত্তর। তো x 51 হবে সঠিক উত্তর, অপশন ডি। পরের প্রশ্নে দেখতে পাচ্ছি যে সামেশন i ইকুয়ালস টু 1 to 20 xi মাইনাস 4 ইকুয়ালস টু 10। এই টাইপের প্রশ্নগুলি আমরা কি করে করব? অনেক সোজা, শুধুমাত্র লিখতে হবে সামেশন চিহ্ন, xi ছিল xi দিয়েছি, এই 20 সঙ্গে 4টেকে গুণ করে দিতে হবে, হয়ে যাবে 80 ইকুয়াল টু 10। তো এখান থেকে সামেশন xi কত পাচ্ছি? 80 ওইদিকে চলে গেলে প্লাস হবে, তো 90 হয়ে গেল। এবার আমাকে জিজ্ঞেস করেছে এক্স বারের মান কত। এক্স বার হবে এই যে সামেশন xi পেলাম, এটাকে দিতে হবে উপরে, আর i এর সর্বোচ্চ মান কত ছিল? 20, সেই 20 দিয়ে ভাগ করে দিতে হবে। 0 0 কাটা 9/2 হয়ে গেল সঠিক উত্তর। অপশন সি হলো সঠিক উত্তর। তোমরা চাইলে এটা লিখে নিতে পারো, এটা হবে সামেশন xi বাই i এর যে সর্বোচ্চ মান সেটি এখানে দিতে হবে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। প্রথম nটি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? প্রথম nটি স্বাভাবিক সংখ্যার গড় হবে n, তার সঙ্গে n প্লাস 1/2, এটি অপশন এতে রয়েছে। পরের প্রশ্ন একই রকম রয়েছে, আমরা বলেছিলাম যেভাবে করব সামেশন xi, এটা n দিয়ে গুণ করে দিলে 3n সমান সমান 0, তাহলে এখান থেকে পাচ্ছি সামেশন xi সমান সমান 3n। আর পরেরটা থেকেও কি পাবো? সামেশন xi, এটা গুণ করে দিলে প্লাস 3n ইকুয়ালস টু 66, আর এটার মান তো আমরা বের করে নিয়েছি অলরেডি, 3n বসিয়ে দিলাম, 3n 66, তাহলে এখানে 6n ইকুয়ালস টু 66, n এর মান হয়ে গেল 66/6, কাটাকাটি করলে 6 কে 6, 6 কে 6, n এর মান হয়ে গেল 11। অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। আজকের এই ভিডিওটি এই অবধি ছিল। এখানে আমরা WBH টেস্ট পেপারের 33টি MCQ নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ভিডিওটি উপকারে এসে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ পরবর্তী আপডেটগুলি সবার আগে তোমরা কিন্তু পেয়ে যাবে। ধন্যবাদ।